আমরা আমাদের অভিজ্ঞতায় দেখতে পাই আমাদের পরিবেশে কি যেমন কোনো একটা ছেলেকে বা মেয়েকে দেখে আমাদের মনে হয় যে এই ছেলেটা ওই কাকুটার ছেলে বা এই ছেলেটা ওই কাকিমাটারই ছেলে হবে, এই যে বা এই ছেলেটা এর ভাই সম্ভবত। এই যে ঘটনাগুলো, তার মানে কি একজন এই কোনো একটি ছেলে বা মেয়ে কোনো একটা নির্দিষ্ট বাড়ির সদস্য, যে কোনো বাড়ির নয়, কোনো একটা নির্দিষ্ট বাড়ির সদস্য। এটা কি করে বোঝা যায়? তার মানে ওই চেহারার মধ্যে কিছু মিল আছে। এই চেহারার মিলটা, এটাকে বলা হয় বংশগত বৈশিষ্ট্য। মিলটা কেমন? তোমার নাকের গড়নের সঙ্গে, মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে তার সন্তানের নাকের গড়নে মিল হতে পারে, চোখের মিল হতে পারে, তারপরে দেহের গঠন, শারীরিক গঠন হতে পারে, মাথার চুল হতে পারে, বিভিন্ন দিক থেকে তোমার শারীরিক গঠনগত সাদৃশ্য রয়েছে। এই শারীরিক গঠনগত সাদৃশ্য কি হয়েছে? বাবা মা থেকে তার সন্তানের মধ্যে চলে এসছে। এটা কিভাবে এসছে সেটা বোঝার জন্য আমরা কি পড়ছি? আজকের অধ্যায় বংশগতি পড়ার কথা ভাবছি। বংশগতি যার ইংলিশ শব্দ হচ্ছে হেরিডিটি। বংশগতি HERI, হেরিডিটি DITY, হেরিডিটি। এই বংশগতি পড়ার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব কেন লম্বা মা এবং বাবা দুজনই লম্বা হলে তাদের সন্তান লম্বা হয়, ফর্সা বাবা মায়ের সন্তান ফর্সা হয়। আবার কখনো আমরা দেখি বাবা ফর্সা মাও ফর্সা, তাদের সন্তান গায়ের রং চাপা হয়, এটাও হয়। কিন্তু এগুলো হওয়ার পিছনে যে কারণ, সেই কারণগুলো বুঝতে গেলে আমাদের বংশগতি অধ্যায়টা পড়তে হবে। এই বংশগতি যে অধ্যায়টা আছে, তার বংশগতির সংজ্ঞাটা কী আছে? বংশগতির সংজ্ঞাটা হলো যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য, যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যটা কোনগুলো? যেমন লম্বা, বেটে, কালো, ফর্সা, তারপরে তোমার গিয়ে চোখের মনির রং, নাকের গড়ন, হ্যাঁ, তারপরে তোমার গিয়ে মাথার চুল, তারপরে মাথার চুল এছাড়া তোমার গিয়ে কি তোমার ওই পাগলামি দরকার নেই, মাথার চুল, এগুলো হচ্ছে বংশগত বৈশিষ্ট্য বা দেহের গড়নটাও হতে পারে। যে প্রক্রিয়া পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য, এই যে লম্বা, বেটে, কালো, ফর্সা, চোখের মনির রং, নাকের গড়ন, মাথার চুল ওই কোঁচকানো না স্ট্রেট, এইরকম ব্যাপার আর কি। বংশগত বৈশিষ্ট্য কী হয়? তাদের সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বলে বংশগতি।
বংশগতি যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায়, এখানে দিলে ভালো হয় আরও কথা, এখানে বংশ পরম্পরায় বংশ পরম্পরায় সন্ততিতে চলে যায় তাকে বলে বংশগতি। এই বংশগতিবিদ্যার প্রত্যেকটা বিষয়ের একজন জনক থাকে, মানে যিনি প্রথম এটা বিষয়টাকে তুলে ধরেন এবং তার কোনো একটা বিষয়ের প্রকাশ ঘটান, যিনি প্রথম, তাকে জনক বলে। তাহলে বংশগতিবিদ্যার জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল তিনি হচ্ছে বংশগতিবিদ্যার জনক। এই গ্রেগর জোহান মেন্ডেল একজন অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন। গ্রেগর জোহান মেন্ডেল হলেন বা গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন অস্ট্রিয়ার ধর্মযাজক। অস্ট্রিয়ার একজন ধর্মযাজক মানে পুরোহিত একজন। আমরা এখানে যারা পুরোহিত বলি, ওখানে ধর্মযাজক। তো কথা হচ্ছে মেন্ডেলকে, এই গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন? মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন? উত্তরটা হচ্ছে, বর্তমানে বংশগতি সম্পর্কিত যে সব সূত্র প্রতিষ্ঠিত রয়েছে তা গ্রেগর জোহান মেন্ডেলের দেওয়া পরীক্ষালব্ধ ফলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বর্তমানে বংশগতিবিদ্যার অনেক প্রসার ঘটেছে, অনেক বংশগতিবিদ্যা নিয়ে অনেক সূত্র এখন এসছে, কিন্তু তা কি গ্রেগর জোহান মেন্ডেলের দেওয়া পরীক্ষালব্ধ ফলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এছাড়া তিনি কি প্রথম বংশগতি
সম্পর্কিত সম্পর্কিত বিজ্ঞানসম্মত ধারণা আমাদের নিকট বা আমাদের কাছে বলে দাও, আমাদের কাছে তুলে ধরেছিলেন। এটা লিখলেই হবে। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন? বর্তমানে বংশগতি সম্পর্কিত, মেন্ডেল বংশগতি সম্পর্কিত দুটো সূত্র দিয়ে গেছিল। এছাড়া বর্তমানে আরও অনেক সূত্রই হয়েছে যেগুলো ওই মেন্ডেলের পরীক্ষালব্ধ ফলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এছাড়া বংশগতি সম্পর্কিত বিজ্ঞানসম্মত ধারণা প্রথম বংশগতি সম্পর্কিত বিজ্ঞানসম্মত ধারণা আমাদের কাছে তুলে ধরেছিলেন তিনি প্রথম বংশগতি সম্পর্কিত ধারণা আমাদের কাছে তুলে ধরেছিলেন। ঠিক আছে, এবার হচ্ছে এই বংশগতিবিদ্যা পড়তে গেলে আমাদের এক সংকর জনন এই ব্যাপারটা পড়তে হবে। এক সংকর জনন কি? একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের নিরিখে, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের নিরিখে একই প্রজাতির দুটি জীবের মধ্যে যৌন মিলনের মধ্য দিয়ে অপত্য পাওয়ার ঘটনাকে বলে এক সংকর জনন। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের নিরিখে, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন ধরো আমরা যদি রঙের দিক থেকে চিন্তা করি, কালো এবং ফর্সা হচ্ছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। উদাহরণ দিয়ে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করা যাক। যেমন কালো ও ফর্সা, এই কালো ফর্সা হলো একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। এরকম আরও কিছু নেই কি? আছে লম্বা ও বেটে হলো এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। তারপরে তোমার যেমন গোল ও কুঞ্চিত হলো একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। তারপরে গায়ের তোমার কি যদি কি মাথার চুল হতে পারে, মাথার চুল কোঁচকানো আবার স্ট্রেট, যে চুলগুলো সোজা থাকে আর কি, সেগুলো এক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। তো একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিরিখে একই প্রজাতি কাকে বলে তোমার জানা আছে? কি প্রজাতি কি বলবো? যে সকল জীব, প্রজাতির সংজ্ঞাটা এরকম, প্রজাতি যে সকল জীব তারা তাদের
নিজেদের নিজেদের মধ্যে জনন সম্পন্ন করে তাকে বলে প্রজাতি। যে সকল জীব তারা তাদের নিজেদের মধ্যে জনন সম্পন্ন করে তারা একটা, যেমন হাতি একটা প্রজাতি, গন্ডার অপর একটি প্রজাতি, গরু একটি প্রজাতি, ঘোড়া একটি প্রজাতি, ঠিক আছে। এরকম, কারণ ঘোড়া তাদের জননকে তাদের নিজেদের মধ্যে করে, মানে হাতি তাদের জননকে তাদের হাতিদের মধ্যে করে, সেরকম যে সকল জীব তারা নিজেদের মধ্যে জনন সম্পন্ন করে তাদেরকে প্রজাতি বলা হয়। তার আমরা যেটা বললাম, এক সংকর জনন একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের নিরিখে একই প্রজাতির দুটি জীবের মধ্যে যৌন মিলনের মধ্য দিয়ে অপত্য পাওয়ার ঘটনাকে বলে এক সংকর জনন। আমরা এই সংকরায়ন পরীক্ষা এরপরে আমরা করতে যাব, অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির উপরে যে এক সংকর জনন পরীক্ষা করেছিলেন, সেটা পড়তে গেলে আমরা দুটো শব্দের সঙ্গে পরিচিত হব। একটা আছে ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগ। ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ বলে একটা শব্দের সঙ্গে সম্পর্কিত হব। আর যে স্বপরাগযোগ, স্বপরাগযোগ, ইতর পরাগযোগটা কিরকম? তোমার কোনো একটা গাছ আছে, এই একটা মনে করো উদ্ভিদ আছে, সে যে উদ্ভিদটাই হোক না কেন, এবার এর মনে করো ফুল হয়েছে, তাহলে এইটা একটা উদ্ভিদ হলো। যদি এই ফুলটা আরেকটা, এখানে একটা উদ্ভিদ এঁকে নিচ্ছি, অন্য একটা উদ্ভিদ, অন্য মানে দুটোই একই প্রজাতির, যদি মটর গাছ হয় দুটোই মটর গাছ, কিন্তু বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। কীরকম দেখো, দুটো মটর গাছ যদি আমি চিন্তা করি, এরা সাইজে ছোট বড় আছে, একটা লম্বা আছে, একটা বেটে আছে। তো এবার এখানে যদি এরকম ঘটনা হয়, এই লম্বা গাছের যে পরাগধানী আছে, পরাগধানীর থেকে পরাগরেণু এনে তার আগে একটা কাজ করতে হবে। এই যে ছোট গাছ যেটা আছে, এই গাছটার পরাগধানীগুলো কেটে ফেলে দেওয়া হলো। পরাগধানী নেই, এই পরাগধানীগুলো কেটে দেওয়া হলো। কেটে ফেলে দেওয়ার পরে, মানে পরাগধানীটা পরিণত হওয়ার আগে কেটে ফেলে দেওয়া হলো, দিয়ে যদি এই লম্বা গাছটার পরাগধানী থেকে পরাগরেণু এনে এই ছোট গাছের গর্ভমণ্ডের মধ্যে দিয়ে দেওয়া হয়, এই গর্ভমণ্ডে দিলে পরে পরাগযোগ হয়ে গেল। এই যে পরাগযোগটা হলো, এটা হচ্ছে ইতর পরাগযোগ। কোনো একটা ফুলের পরাগরেণুকে যদি অন্য একটা ফুলের কোনো বাহক দ্বারা, সেটা মানুষও করতে পারে, কোনো তোমার গিয়ে আলপিনের সাহায্যে করা যেতে পারে, বা কোনো পতঙ্গ দ্বারা হতে পারে। এই যে পরাগযোগটা হচ্ছে, এটা ইতর পরাগযোগ। যে পরাগযোগে কী হবে, কোনো বাহক প্রয়োজন হয়, মানে কোনো একটি ফুলের পরাগরেণু যখন অন্য একটি ফুলের, অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমণ্ডে দিয়ে দেওয়া যায়, তখন দিয়ে দেওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে কি ইতর পরাগযোগ। আর স্বপরাগযোগ বুঝতেই পারছো, এটা স্বপরাগযোগ হবে একই উদ্ভিদের পরাগরেণু সেই ফুলেরই গর্ভমণ্ডে পতিত হওয়া, অথবা ওই উদ্ভিদেরই অন্য কোনো ফুলের পরাগরেণু অন্য যে ওই একই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভমণ্ডের মধ্যে গিয়ে পড়া, সেটাকে বলা হয় স্বপরাগযোগ। স্বপরাগযোগ
পরাগযোগের ক্ষেত্রে উভয়লিঙ্গ উদ্ভিদ হতে হবে, স্বপরাগযোগের ক্ষেত্রে উভয়লিঙ্গ সম্পন্ন উদ্ভিদ হতে হবে, এবং সেই উভয়লিঙ্গ সম্পন্ন উদ্ভিদ এবং সেই উদ্ভিদটার একটাই উদ্ভিদ হবে, ওর আশপাশে অন্য কোনো উদ্ভিদ থাকবে না। একটাই উদ্ভিদ, ওর আশপাশে অন্য থাকলে পরেও অন্য কোনো উদ্ভিদের উপর ব্যাপারটা এফেক্ট করবে না। ওই একটা ফুল আছে মনে করো, এই ফুলেরই গর্ভমুণ্ড থেকে পরাগরেণু এইখানেই পরাগধানী পরাগরেণু গর্ভমুণ্ডের মধ্যে এসে পড়ে যাবে, এটা স্বপরাগযোগ। এটা আবার এটাও হতে পারে, এখানে একটা ফুল আছে, এই গাছটাতে আরেকটা ফুল অন্য জায়গায় আছে, উপরের দিকে আছে, তাহলে ওই উপরের দিকের পরাগরেণু যদি এইখানকার ফুলে এমনি ঝরে পড়ে যায়, এটা হয়। পরাগরেণু পরিণত হলে পরে পরাগধানীটা ফেটে যায়, ফেটে গেলে পরাগরেণুগুলো ছড়িয়ে পড়লে সে নিচের দিকে চলে আসবে বা উপরের দিকে উঠে যেতে পারে বায়ুর হাওয়াতে, তাতেও পরাগযোগ হবে, ওটা হবে স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ অন্য কোনো উদ্ভিদের গিয়ে মিলিত হবে। তো এই বংশগতি সম্পর্কে গ্রেগার জোহান মেন্ডেল কী করেছিলেন, মটর গাছের উপরে এক সংকর জনন পরীক্ষা করেছিলেন। মটর গাছের উপর এক সংকর জনন পরীক্ষা, মটর গাছের উপর এক সংকর জনন পরীক্ষা। এই মটর গাছের উপর যে এক সংকর জনন পরীক্ষাটা মেন্ডেল করেছিলেন সেটা কি, এটা পড়তে গেলে আরেকটা জিনিস তোমার কাছে জেনে নাও। বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য বলে একটা কথা আছে, বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য। যে চারিত্রিক বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় বজায় থাকে। যেরকম দেখবে যে বাড়ির দাদু ঠাকমা ফর্সা, ওই বাড়ির তাদের যে ছেলে মেয়েরা যারা রয়েছে তারা ফর্সা, তাদের যা সন্তান হয়েছে সেটাও ফর্সা। যদি এইরকম হয়, এই যে ফর্সা রঙটা, এটা হচ্ছে বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য। যে চারিত্রিক বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় বজায় থাকে। যদি তুমি আফ্রিকাতে যাও, সেখানে যারা আফ্রিকান যারা রয়েছে তারা সবাই কালো, ওখানকার ওই কালোটা হচ্ছে কি মানে বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য। চলে যাও নেপালে, দার্জিলিংয়ে, ওখানে সবাই ফর্সা, ওখানে ফর্সাটা হচ্ছে কি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য। আবার যদি আমরা হাইটের দিক থেকে চাই, চলো নেপালে যাই, দার্জিলিংয়ে যাই, ওখানে মানে বেশিরভাগ নেপালিদের কি হাইট হবে ওই 5 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি এর মধ্যে, বা 5 ফুটের কম। তাহলে এই যে হাইটটা, এটা বংশ পরম্পরা ওখানে বজায় রয়েছে। এটা হচ্ছে কি এটা বিশুদ্ধ চারিত্রিক বেটে, ওখানে ওরা হাইটে হচ্ছে বেটে, কিন্তু বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য। চলে যাও হরিয়ানাতে, পাঞ্জাবে, ওখানে গেলে পরে 6 ফুট হাইটের নিচে তোমরা লোক দেখতে পাবে না, ছেলে বা মেয়েদের সব 6 ফুট বা তার উপরে বা 6 ফুটের কাছাকাছি সব হাইটের উচ্চতার সব মানুষ রয়েছে। তার মানে ওখানে ওই যে হাইট উচ্চতাটা, ওটা কি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য, ওই লম্বাটা বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য। আবার সংকর বৈশিষ্ট্য আছে, যেমন দেখবে কোনো বাড়িতে দাদু ঠাকমা এরা লম্বা ছিল, এবার বাবা মায়ের মধ্যে তাদের যে দাদু না ঠাকমার যে ছেলে মেয়েরা যারা আছে তাদের মধ্যে কেউ লম্বা কেউ বেটে আছে, হয়তো গায়ের রং ফর্সা আছে কিন্তু তোমার গিয়ে সবাই লম্বা হয়নি, বা তাদের ছেলে মেয়ে যারা হয়েছে তাদের মধ্যে সবাই লম্বা নয়। তার মানে এই যে লম্বা বৈশিষ্ট্যটা ওখানে আছে ওই ফ্যামিলিটাতে, সেটা বিশুদ্ধ নয়, ওটা সংকর বৈশিষ্ট্য রয়েছে। তো এই যে এবার কেন যদি ঠাকুমা দাদুর লম্বা থাকে, তাদের সন্তানরা সব কয়জন লম্বা নাও হতে পারে, কেন লম্বা হয় না বা সবাই কেন লম্বা বংশ পরম্পরা হয়, সেটা বোঝার জন্যই আমাদের এই সংকরায়ন আমরা বংশগতিটা পড়তে যাচ্ছি। তো প্রথম আমরা মটর গাছের এক সংকর জনন পরীক্ষা, গ্রেগার জোহান মেন্ডেল মটর গাছের উপর এক সংকর জনন পরীক্ষাটা করেছিলেন। কিভাবে তিনি বংশ পরম্পরায় লম্বা এইরকম একটা মটর গাছ নির্বাচন করেছিলেন। এটা হচ্ছে কি বংশ পরম্পরায় লম্বা একটা মটর গাছ,
মটর গাছের পাতাগুলো দেখতে এরকম হয়ে থাকে। এই একটা মটর গাছের পাতা, এই একটা মটর গাছের পাতা। এবার এই মটর গাছের থেকে তোমার গিয়ে কী হচ্ছে, এরকম পাশ থেকে ছোট ছোট পাতা বেরিয়েছে। এই মটর গাছটা আমরা দিলাম কি, এই মটর গাছটা হচ্ছে একটা লম্বা মটর গাছ, এটাকে ক্যাপিটালটি বৈশিষ্ট্যযুক্ত। আর একটা মটর গাছ এখানে আমরা আঁকছি, এটাও মটর গাছই, কিন্তু এটা বংশ পরম্পরায় বেটে মানে খাটো বৈশিষ্ট্যযুক্ত, এরকম একটা মটর গাছ। এটা স্মল টি। এটাও মটর গাছ, দুটোই মটর গাছ। এটা বংশ পরম্পরায় লম্বা বৈশিষ্ট্যের অধিকারী, আর এটা হচ্ছে বংশ পরম্পরায় বেটে বৈশিষ্ট্যের অধিকারী। তো এই লম্বা মটর গাছের আর বেটে মটর গাছের এদেরকে বলা হয় পি জনু। এদের মধ্যে ইতর পরাগযোগ করান। ইতর পরাগযোগ কী করে করা সম্ভব হবে? মনে করো এই লম্বা গাছ, বেটে গাছ যেটা আছে, এটা তো মটর একটা উভয়লিঙ্গ উদ্ভিদ, উভয়লিঙ্গ, এর ফুলগুলো উভয়লিঙ্গ বৈশিষ্ট্য সম্পন্ন। তো এই ছোট মটর গাছের ফুলগুলোর যে পরাগধানীগুলো আছে সবগুলো কেটে ফেলে দেওয়া হোক। ফুলটা প্রস্ফুটিত হওয়ার পরে ওর পরাগধানীগুলোকে কেটে ফেলে দিয়েছিলেন। ফেলে দিয়ে কী করলেন, পরাগধানী ফেলে দিলে তার পরাগযোগ হবে না, তখন কি এই লম্বা গাছের যে ফুলের যে পরাগধানী আছে তার পরাগরেণুগুলো এনে বেটে মটর গাছের মধ্যে জিয়ে দিয়েছিলেন। দিলে পরে যে পরাগযোগটা হলো সেটা কি, ইতর পরাগযোগ। এই ইতর পরাগযোগের ফলে তোমার এখান থেকে এরপরে যে মটর গাছ তৈরি পাওয়া গেল, সেই মটর গাছ দেখা গেলো এরকম লম্বা লম্বা গাছ হয়েছে। ইতর পরাগযোগের ফলে যে মটর গাছ পাওয়া গেছে, এই একটা মটর গাছ পাওয়া গেল, এটা এই মটর গাছ, এটা লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ। তোমার পরীক্ষাতে ছবি আঁকতে হবে না, ব্যাপারটা বোঝার ব্যাপার আছে। এটা লম্বা মটর গাছ, এই যে লম্বা মটর গাছ হলো কি, এটা F1 জনু বলা হয় এটাকে, F1 জনু। এদের দুটোর অপত্য হলো এখানে F1 জনু। F1 জনুতে যে গাছটা হলো সেটা কি, লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন। এই F1 জনু মটর গাছের এবার যদি কি করা যায়, স্বপরাগযোগ করানো হয়। স্বপরাগযোগ মানে কি, এটা তো উভয়লিঙ্গ ফুল। এবার এটাকে নিয়ে আমি যদি আলাদা জায়গায় রেখে দিই, মানে 10তলা বিল্ডিংয়ে নিয়ে রেখে দিলাম, হ্যাঁ 10তলা বিল্ডিংয়ের উপর রেখে দিলাম, তাহলে ও রেখে দিলে পরে কি, ওখানকার ফুলের পরাগরেণুগুলো ওই ফুলেরই গড়মণ্ডের মধ্যে এসে পড়বে, অন্য কোনো উদ্ভিদ থেকে কোনো কিছু পরাগরেণু এসে মিলনের সুযোগ নেই। তাহলে এদের এবার কী করা, স্বপরাগযোগ করা হলো। এবার এরা কী করে, F1 জনের মধ্যে স্বপরাগযোগ করা হলো। স্বপরাগযোগ করার ফলে দেখা গেল যে মটর গাছগুলো হলো, যে মটর গাছগুলো যেটা হলো, দেখা গেল 3 ভাগ মটর গাছ লম্বা হয়েছে, 1 ভাগ মটর গাছ বেটে রয়েছে। 3 ভাগ লম্বা হয়েছে, 3 ভাগ
মটর গাছ লম্বা, আর 1 ভাগ মটর গাছ হচ্ছে কি বেটে, অর্থাৎ বেটে সম্পন্নযুক্ত হচ্ছে। এটা হচ্ছে F2 জনু। F2 জনু, F2 জনুতে কী হলো, 3 ভাগ লম্বা হয়েছে, মানে 100টা যদি চারা হয় 75টা চারা লম্বা হয়ে 75টা মটর গাছ পরে লম্বা হয়ে বৈশিষ্ট্য সম্পন্ন হলো, আর 25টা হয়ে গেছে কি বেটে বৈশিষ্ট্য সম্পন্ন। এবার এই ঘটনাটা বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা কি দিয়ে গিয়েছিলেন, তো ব্যাখ্যাটা এরকম ছিল, চেকার বোর্ড দিয়ে সেটা বোঝানো হয়। চেকার বোর্ড কি, তোমার লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন, লম্বা ক্যাপিটাল টি, এটা আর হচ্ছে স্মল টি, এটা মনে করো তোমার গিয়ে কি পুরুষ মটর গাছ, আর এটা হচ্ছে স্ত্রী বৈশিষ্ট্য সম্পন্ন গাছ। এখানে পুরুষ স্ত্রীর ব্যাপারটা অবশ্য হবে না। এটা খাঁটি লম্বা মটর গাছ বা বিশুদ্ধ, খাঁটি বা বিশুদ্ধ লম্বা মটর গাছ, এটাকে ক্যাপিটাল টি বুঝলাম। আর এটা কি খাঁটি বা বিশুদ্ধ বেটে মটর গাছ। মানে এই লম্বা গাছের যে জিনগুলো, এটা ক্যাপিটাল টি বৈশিষ্ট্য সম্পন্ন, আর বেটে গাছের জিনগুলো স্মল টি বৈশিষ্ট্য সম্পন্ন। এবার এরা যখন জনন করতে গেলে তো গ্যামেট তৈরি হবে, তাহলে এগুলো যে এদের যে দেহকোষের মধ্যে কী থাকে, ডিপ্লয়েড বা জনন মাতৃকোষের কোষগুলো ক্রোমোজোম যখন ডিপ্লয়েড, এটা যখন গ্যামেট তৈরি করবে, গ্যামেট তৈরি করলে কি হবে, গ্যামেটগুলো হবে অর্ধেক ক্যাপিটাল টি বৈশিষ্ট্য, আর এখানকার গ্যামেটটা কি হবে, ক্যাপিটাল স্মল টি বৈশিষ্ট্যের অধিকারী। এই গ্যামেটগুলো লম্বা গাছ হচ্ছে গ্যামেট হবে, কারণ ওই জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যা থাকবে, জনন কোষে তার ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে, তাহলে অর্ধেক বৈশিষ্ট্য চলে গেল। এখানে যদি 2টো টি থাকে এক একটা জনন মাতৃকোষে, তাহলে গ্যামেটের মধ্যে টি হয়ে আলাদা হয়ে যাবে, এখানেও তাই হলো। এবার এদের যখন ইতর পরাগযোগ করানো হবে, ইতর পরাগযোগ এই ক্যাপিটাল টির সঙ্গে এই স্মল টির মিলন হবে, ক্যাপিটাল টি স্মল টি হবে, এই ক্যাপিটাল টির সঙ্গে স্মল টির মিলন হবে, ক্যাপিটাল টি স্মল টি হবে, এই ক্যাপিটাল টির সঙ্গে স্মল টির মিলন করা হবে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এই যে মটর গাছ, এই যে ক্যাপিটাল টি এবং স্মল টি বৈশিষ্ট্য সম্পন্ন যে F1 জনু যেটা তৈরি হবে, অর্থাৎ ইতর পরাগযোগের ফলে প্রথমে এটা পি জনুর মধ্যে ইতর পরাগযোগ করার ফলে যে বীজগুলো পাওয়া গেল, সেগুলো থেকে চারা তৈরি হলো। সেই চারাগুলো সবই কি, যে যতগুলো চারা তৈরি হলো পি জনু থেকে প্রাপ্ত বীজগুলো থেকে যত চারা হলো, সেগুলো হচ্ছে F1 জনু। F1 জনু গাছগুলো যখন পরিণত হলো, দেখা গেল সবগুলো লম্বা হয়ে গেছে। এই লম্বার মধ্যে কি ক্যাপিটাল টি স্মল টি বৈশিষ্ট্য আছে, এগুলোকে বলে শঙ্কর লম্বা। এই শঙ্কর লম্বা এই বৈশিষ্ট্য যদি গাছগুলো হলো, এবার এদের মধ্যে কি স্বপরাগযোগ করা হবে, স্বপরাগযোগ। এবার কি করো, এবার এই গাছ, একই গাছের পরাগরেণু ওই গাছেরই গর্ভমুণ্ডের মধ্যে মিলিত হতে দিতে হবে, অন্য কোনো গাছের পরাগরেণু এনে দেওয়া যাবে না। সেটা বোঝানোর জন্য কী করে, এবার F2 জনু দেখানো হচ্ছে। এইটাকে বলে চেকার বোর্ড। তো এখানে পুং গ্যামেট, এখানে ক্যাপিটাল টি স্মল টি। যখন এই F1 জনু যখন গ্যামেট তৈরি করবে, তো গ্যামেট তৈরি করলে কী হবে, এই ক্যাপিটাল টি স্মল টি থেকে ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট হবে, আবার এখান থেকেও ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট হবে। আবার এদিকে কি স্ত্রী গ্যামেট, ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট হবে।
হলো। এবার এই ক্যাপিটালটির সঙ্গে যখন এই ক্যাপিটালটির মিলন হবে তাহলে ক্যাপিটালটি স্মলটি হবে, এই ক্যাপিটালটির সঙ্গে স্মলটির মিলন ক্যাপিটালটি স্মলটি হবে, এই স্মলটির সঙ্গে ক্যাপিটালটি মিলন হলে পরে ক্যাপিটালটি স্মলটি হবে, স্মলটি মিলন স্মলটি হলো। কি দেখতে পাচ্ছি আমরা এখানে? দেখতে পাচ্ছি এই ক্যাপিটালটি মানে বিশুদ্ধ লম্বা হয়ে গেল। আবার ক্যাপিটালটি স্মলটি বৈশিষ্ট্য আছে মানে শঙ্কর লম্বা। এই জন্য স্মলটি ক্যাপিটালটি স্মলটি আছে মানে শঙ্কর লম্বা, এটা শঙ্কর লম্বা, এটা হচ্ছে শঙ্কর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা কি তোমার গিয়ে বিশুদ্ধ বেটে। তাহলে এটা হচ্ছে F2 জনু। তাহলে F2 জনুতে কী দেখা যাচ্ছে? বাইরের দিক থেকে আমরা কি দেখছি? লম্বা রয়েছে 3 ভাগ আর বেটে 1 ভাগ, অর্থাৎ ফিনোটাইপ অনুপাত কত? 3:1। কিন্তু জিনোটাইপ অনুপাত, জিনগত দিক থেকে জিনোটাইপ অনুপাত কত? 1:2:1, মানে 1 ভাগ বিশুদ্ধ লম্বা, 2 শঙ্কর লম্বা আর একটা বিশুদ্ধ বেটে। জিনোটাইপ জিনগত দিক থেকে কি আছে? বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, বিশুদ্ধ বেটে কত? 1:2:1। এখানে বোঝা যাচ্ছে। যদি এখানে দেখো, যদি আমি 25 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করি তাহলে 25:50:25 হবে না? তার মানে কি এটা যোগ করলে কত? 25, 50, 75 আর 100। 100টার মধ্যে 25টা চারা কী হবে? মানে 25% চারা হবে কি বিশুদ্ধ লম্বা, 50টা হবে শঙ্কর লম্বা এটা, আর 25টা হচ্ছে বিশুদ্ধ বেটে। তাহলে কি দেখতে পাচ্ছি? একটা জিনিস লক্ষ্য করে দেখো, F1 জনুতে ক্যাপিটালটি স্মলটি এরা এমনি বাইরের দিক থেকে এরা লম্বা বৈশিষ্ট্য ছিল, কিন্তু এই লম্বাটা ছিল শঙ্কর লম্বা। এর ফলে এই শঙ্কর লম্বাদের মধ্যে যখন স্বপরাগযোগ হয়েছে তখন কি পাওয়া গেল? বিশুদ্ধ লম্বাও পাওয়া গেল, আবার বেটেও পাওয়া গেল। এই জন্য কী হয়, যদি বাবা মা দুজনে লম্বা থাকে তাদের মধ্যে সন্তান বেটেও হতে পারে। যদি তাদের মধ্যে কি হয়, তাদের ওই বাবা মা যদি লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন না হয়, বাবা মা লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন না হলে, মানে লম্বা মানে বিশুদ্ধ লম্বা যদি তারা না হয়, তাহলে তাদের সন্তান বেটেও হতে পারে, বা বেটে হতে পারে না, বেটে হবে। এবার আমরা এই এক সংখ্যক জনন পরীক্ষা, এটা তো মটর গাছের উপরে হলো, গিনিপিগের উপরে যদি করা হয়, গিনিপিগের উপরে এক সংখ্যক জনন পরীক্ষা, গিনিপিগের উপরে এক সংখ্যক জনন পরীক্ষাটা কি? তো একটা কালো গিনিপিগ, এটা হচ্ছে একটা কালো গিনিপিগ, মানে এটা পুরুষ কালো গিনিপিগ, এটা বংশ পরম্পরায় কালো এরকম একটা গিনিপিগ। আর এটা কি এটা একটা গিনিপিগ, সাদা রঙের গিনিপিগ, স্ত্রী সাদা গিনিপিগ, সাদা গিনিপিগ। এবার এই দুটো গিনিপিগের যদি কি করা যায়, আলাদা করে নিয়ে রেখে দেওয়া যায়, মানে এদের দল পুরুষ কালো গিনিপিগ আর স্ত্রী একটা কালো গিনিপিগ নিয়ে যদি আলাদা করে এক জায়গায়
রেখে দেওয়া হয়, তাহলে তারা যে জনন সম্পন্ন করবে সেটা হচ্ছে ইতর পরাগযোগ হবে। তো এই ইতর পরাগযোগের ফলে বা ইতর মিলন এদের মধ্যে হবে, এর ফলে যে গিনিপিগটা তৈরি হবে, এদের যে গিনিপিগগুলো, একটা গিনিপিগ থেকে এবার এই যে গিনিপিগটা আসবে, মজার জিনিস দেখা যাবে এই গিনিপিগটা কালো হয়ে গেল। এখানে একটা নয়, যে কটা গিনিপিগ পাওয়া যাবে সব কটা গিনিপিগই কালো হবে। এই ফর্সা কালো গিনিপিগের মধ্যে এইখানে কালো গিনিপিগ হলো। আরও যদি তোমার হয় কালো গিনিপিগ, যদি এই দুটো গিনিপিগ থেকে মনে করো 6টা বা 5টা যদি বাচ্চা হয়, সব কটাই কী হবে, কালো বৈশিষ্ট্য সম্পন্ন হবে। কালো বৈশিষ্ট্য সম্পন্ন গিনিপিগ হলো কালো, সব কটাই কালো গিনিপিগ হবে। এটা কি F1 জনু বলা হবে, F1 জনু। এটা হচ্ছে পি জনু। এই কালো গিনিপিগ যেটাকে, এটা আমরা বোঝানোর জন্য বলছি ক্যাপিটাল বি ব্ল্যাক, তো ক্যাপিটাল বি বিশুদ্ধ কালো, আর সাদা হচ্ছে স্মল বি বিশুদ্ধ সাদা। এদের ইতর পরাগযোগ করা হলো, ইতর মিলন ঘটানো হলো, মানে এদেরকে আলাদা জায়গায় রেখে দেওয়া হয়েছিল। এর ফলে যতগুলো বাচ্চা হলো সবগুলোই কি হলো, কালো গিনিপিগ তৈরি হলো। এই কালো গিনিপিগগুলো কি, এগুলো হচ্ছে সংকর কালো হবে, ক্যাপিটাল বি স্মল বি। কেন হচ্ছে পরে দেখাচ্ছি। ক্যাপিটাল বি স্মল বি এরকম বৈশিষ্ট্য সম্পন্ন হবে। এবার এই যে F1 জন্য যে গিনিপিগগুলো হলো, এদের যদি এখানে উদ্ভিদের ক্ষেত্রে স্বপরাগযোগ, এদের স্বমিলন করা হবে। স্বমিলন মানে এই যে প্রথম দুটো পি জনুর যে গিনিপিগ যেগুলো হলো, তাদের মধ্যে থেকে একটা পুরুষ গিনিপিগ আলাদা করে নেওয়া হোক। এটা একটা পুরুষ গিনিপিগ মনে করো আছে, এটাকে আলাদা করে নেওয়া হলো। এটা পুরুষ শঙ্কর কালো গিনিপিগ। আর একটা হচ্ছে কি স্ত্রী, এটাও কালো, এটা স্ত্রী শঙ্কর কালো গিনিপিগ। এবার পুরুষ শঙ্কর কালো গিনিপিগ, তার মানে এটা ক্যাপিটাল বি স্মল বি বৈশিষ্ট্য হবে। এখানে এটাও কি ক্যাপিটাল বি স্মল বি। এবার এদের মধ্যে কি করা হবে, স্বমিলন হবে। এর ফলে এদের যতগুলো বাচ্চা হবে, মজার জিনিস দেখা যাবে, যদি 4টি বাচ্চা হয়, এই 4টি বাচ্চার মধ্যে এটা কালো হলো, 2 নম্বরটা কি হলো, 2 নম্বরটা মনে করো কালো হয়েছে, প্রথমটা কালো, 3 নম্বরটা এটাও কালো হলো। কিন্তু 4 নম্বর যেটা হয়ে যাবে, 4 নম্বরটা আর কালো নয়, সেটা কি হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। এটা সাদা রঙ হয়ে যাবে, সাদা। মানে 3টি কালো হলো, একটা সাদা হয়ে গেল। কিন্তু এদের যে বাবা মা ছিল দুটোই কিন্তু কালো ছিল, শঙ্কর কালো ছিল। তাদের কী হলো, 3টি কালো, একটি সাদা হলো। তো এই 3টি কালোর মধ্যে এইটা কি হবে, ক্যাপিটাল বিশুদ্ধ কালো হয়ে যাবে। আর এটা হচ্ছে শঙ্কর কালো, দুটো হবে, শঙ্কর কালো, আর এটা হচ্ছে বিশুদ্ধ সাদা। এটাও তোমার কি ওই রকমভাবে চেকার বোর্ড দিয়ে ব্যাপারটা বোঝানো যাবে। কি পি জনু যখন হচ্ছে, মানে প্রথম যে বিশুদ্ধ কালো গিনিপিগ আর বিশুদ্ধ সাদা ফর্সা গিনিপিগ, এরা যখন গ্যামেট তৈরি করবে তখন কি করবে, ক্যাপিটাল বি অর্ধেক গ্যামেট আলাদা হয়ে যাবে। গ্যামেটের মধ্যে বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা হয়ে যায়। এবার এদের মধ্যে যখন মিলন হচ্ছে, এই ক্যাপিটাল বির সঙ্গে স্মল বির মিলন হবে, ক্যাপিটাল বি স্মল বি হবে। এটার সঙ্গে এটার মিলন হবে, ক্যাপিটাল বি স্মল বি হবে। এর সঙ্গে এটা হলো ক্যাপিটাল বি স্মল বি হবে, এর সঙ্গে এটা মিলন হলো ক্যাপিটাল বি স্মল বি। এবার যদি সম্মিলন হয়,
এবার এটা মনে করো পুরুষ একটা শঙ্কর কালো গিনিপিগ আর একটা স্ত্রী শঙ্কর কালো গিনিপিগ। এরা যখন গ্যামেট তৈরি করবে, গ্যামেট তৈরি করলে কি হবে? ক্যাপিটাল বি বৈশিষ্ট্য একটা হবে, স্মল বি বৈশিষ্ট্য একটা হবে। এখানেও তাই, ক্যাপিটাল বি বৈশিষ্ট্য একটা হবে আর একটা স্মল বি। এবার এদের যদি মিলন, এই ক্যাপিটাল বির সঙ্গে ক্যাপিটাল বির মিলন হলে পরে কী হবে? ক্যাপিটাল বি বিশুদ্ধ কালো হয়ে যাবে। ক্যাপিটাল বির সঙ্গে স্মল বি হলে ক্যাপিটাল শঙ্কর কালো হলো। এটার সঙ্গে এটা মিলন হলে পরে কি? ক্যাপিটাল বি স্মল বি, এটার সঙ্গে এটা মিলন হলে স্মল বি। অর্থাৎ 3 ভাগ কালো 1 ভাগ বিশুদ্ধ ফর্সা হলো। মেন্ডেল তার এই এক সংকোচন, মেন্ডেল মূলত এই গিনিপিগের উপর পরীক্ষাটা করেননি, উনি মটর গাছের উপরে পরীক্ষাটা করেছিলেন। গিনিপিগের উপর পরীক্ষা করলে একই রকম ফল পাওয়া যাবে, প্রাণীদের ক্ষেত্রেও একই ঘটনা হবে। তো মেন্ডেল তার এক সংকোচন পরীক্ষার ফলে দুটো সূত্র দিয়ে গিয়েছিলেন। মেন্ডেল তার এক সংকোচন পরীক্ষার মধ্য দিয়ে দুটো সূত্র দিয়ে গেছেন। একটা হচ্ছে তোমার প্রকটতার সূত্র, আর এটা হচ্ছে পৃথকীকরণ সূত্র। প্রকটতার সূত্র মেন্ডেল কি বলেছেন? যে দুটো বিশুদ্ধ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন হলে, দুটি বিশুদ্ধ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন হলে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে সেটা প্রকট বৈশিষ্ট্য, আর যেটি প্রকাশিত হবে না ওটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ সাদা এবং কালো এদের মধ্যে যদি সংকরায়ন হয়, প্রথম অপত্য বংশে মানে F1 জনুতে, প্রথম অপত্য বংশ মানে F1 জনুতে কী হবে? কালো গুণটা প্রকাশ পাবে, ওটা হচ্ছে প্রকট, আর যেটা প্রকাশ পেল না ওটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর পৃথকীকরণ সূত্রটা কি বলেছেন মেন্ডেল? তার পৃথকীকরণ সূত্রের মধ্যে বলেছেন যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে মিলনের ফলে কোনো জীবের একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে, কোনো জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য একটি যৌন থেকে অপর একটি যৌনতে বিপরীত বৈশিষ্ট্য একত্রিত হলেও তারা মিশে যায় না। বলছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে মিলনের সময় তাদের বিপরীত বৈশিষ্ট্যগুলো মিশে যায় না, বরং সেই বিপরীত বৈশিষ্ট্যগুলো যখন আবার গ্যামেট তৈরি করে, বিপরীত নতুন মানে F1 যৌন যখন আবার গ্যামেট তৈরি করবে, সেই বিপরীত বৈশিষ্ট্যগুলো পৃথক হয়ে যায়। যেমন এখানে এই যে বিশুদ্ধ কালো বিশুদ্ধ ফর্সা, এদের মধ্যে ফর্সা কালো এর কোনো যে দুটো মিলে একটা নতুন কিছু তৈরি হলো তো করবে না। এই কালো ফর্সা গুণগুলো ওই নতুন অপত্যের মধ্যে থাকবে, এরা মিশে যাবে না। এখানে মিশে যাবে না মানে মিশ্রিত অবস্থায় থাকে, যেমন মিশ্র পদার্থের মতো থাকে আর কি। এখানে মিশ্র পদার্থ হলো এখানে তোমার এখানে মিশে যায় না মানে যৌগিক পদার্থের মতো ব্যাপারটা হয় না। মিশ্র পদার্থ পাশাপাশি যেমন দুটো মিশ্র পদার্থ মানে দুটো ভিন্ন ধর্মী পদার্থ পাশাপাশি থাকবে, কারো প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য বজায় থাকবে। এখানেও তাই, এখানে বিপরীত বৈশিষ্ট্য মিশে যায় না মানে এই দুটো বৈশিষ্ট্য পাশাপাশি থেকে যাবে নতুন অপত্যের মধ্যে, এবং তারা যখন আবার গ্যামেট তৈরি করবে তখন সেই বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে যাবে। এই যে গ্যামেট তৈরি করার সময় আলাদা হয়ে গেছে, এটাকে বলছে পৃথকীকরণ সূত্র। তাহলে এর ভাষাটা এরকম, দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে মিলনের ফলে যে বিপরীত বৈশিষ্ট্যগুলো একত্রিত হলেও তারা মিশে যায় না। এই যে বিপরীত লম্বা বেটে বৈশিষ্ট্য একত্রিত হয়েছে কিন্তু তারা মিশে যায় না মানে এখানে মিশ্রিত অবস্থা থেকে আগে নতুন কিছু করে ফেলে না, এরকম ব্যাপারটা আর কি। এরা মিশে যায় না মানে এরা দুটো বৈশিষ্ট্য পাশাপাশি থেকে যায়, নতুন কিছু তৈরি করে না, এবং বরং এরা যখন গ্যামেট তৈরি করে তখন সেই বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। মেন্ডেল তার এই একসঙ্গ জনন পরীক্ষার জন্য
কি মটর গাছকে কেন নিয়েছিলেন? মটর গাছ হচ্ছে তোমার কি 1 নম্বর, এরা বর্ষজীবী। মটর গাছে যদি তুমি বীজ ফেলো তার 3 মাসের মধ্যে কি 3.5 মাসের মধ্যে পুরো ওর ফুল ফল সব দেওয়া শেষ হয়ে যাবে। অর্থাৎ মটর গাছ বর্ষজীবী। এর ফলে মানে কি, মানে তোমার F1 জন্য F2 জন্য পরীক্ষা করার জন্য আমাকে দীর্ঘ সময় ব্যয় করতে হবে না, এটা একটা সুবিধে। তারপরে মটর গাছের উভয়লিঙ্গ ফুল সম্পন্ন উদ্ভিদ, এর ফলে কী হয়েছে, এখানে ইতর পরাগযোগ স্বপরাগযোগ করাটা সম্ভব হয়েছে। মটর গাছের ফুলগুলো, ফুলের যে পরাগধানীগুলো রয়েছে সেটা আকারে একটু বড়, আকারে বড় হওয়ার ফলে কী হচ্ছে, ইতর পরাগযোগের একটা সুবিধা পাওয়া গেছে, মানে পরাগধানীগুলোকে কেটে আলাদা করে দেওয়া, এটা সম্ভব হয়েছে। আর মটর গাছে বিভিন্ন রকমের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মটর গাছে তোমার গিয়ে যেমন লম্বা বেটে মটর গাছ আছে, আবার এই মটর যে বীজগুলো হয় গোল কুঞ্চিত হয়, আবার মটরের বীজগুলো কিছু বীজ হলুদ রঙের হয়, আবার কিছু কিছু বীজ সবুজ রঙেরও হয়। আর মটর গাছে বহু প্রকারভেদ আছে, তাহলে এগুলাই লিখলেই হবে। মটর গাছ হচ্ছে উভয়লিঙ্গ সম্পন্ন, যাদের ফলে এর এই স্বপরাগযোগ ইতর পরাগযোগ করা সম্ভব হয়। মটর গাছ বর্ষজীবী হওয়ার ফলে মানে কয়েকজনের পরীক্ষা করার জন্য বেশি সময় দিতে হয় না। আর মটর গাছে আরেকটা ব্যাপার হচ্ছে, মটর বীজগুলো হচ্ছে মানে বেশ উর্বর। এখানে যদি তুমি 100টা বীজ ফেলো, 100টা বীজেরই চারা বেরোবে। এই বীজগুলোর বীজ ফেলে এর চারার অপচয়টা হয় না বললেই চলে। আর মটর গাছের ক্ষেত্রে বিভিন্ন রকমের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বাকিটা পরের দিন হবে।